দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক, শিক্ষক সমিতির দুবার যিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বিশ্ববিদ্যালয়টি যখন গাজীপুরে ছিল 1986 সালে যিনি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম পাটোয়ারি স্যার। পাটোয়ারি স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঐতিহাসিক একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। আমি সর্বপ্রথম শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি এবং কার্যকরী পরিষদের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সুযোগ্য ভাইস চ্যান্সেলর সাহেব, মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব, মাননীয় ট্রেজারার সাহেব এবং মঞ্চ উপবিষ্ট আমরা যারা অবসরপ্রাপ্ত মানে শিক্ষক যারা মঞ্চে আছেন, আমার সামনে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ভাই, অন্যান্য সুধীবৃন্দ, আসলে যখন আমাকে টেলিফোন করেছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, তখনই আমার কাছে মনে হলো যে এই ধরনের প্রোগ্রাম তো আমরা অতীতে কখনো করতে পারি। আসলে অতীতে তো অত শিক্ষক আমাদের অবসরপ্রাপ্ত হন নাই। এখন যারা অবসরপ্রাপ্ত হয়েছেন প্রতি বছরে 12-14 জন অর্থাৎ বেশি হয়েছে। এই সময়টা আসছে আর ওনারা একটা সুন্দর অনুষ্ঠান করেছেন। আপনারা যারা শিক্ষক আছেন, আগামী দিন যারা আসবেন তারাও যেন এই ধরনের অনুষ্ঠানগুলোর মাধ্যমে যারা অবসরে যাবেন তাদেরকে একটু দাওয়াত দেন এবং এই প্রতিষ্ঠানে আসার সুযোগ করে দেন। আসলে কথা বেশি হয়ে যাচ্ছে, আমি বেশি বলবো না। আমি এই বিশ্ববিদ্যালয়ে প্রথম জয়েন করেছি বিশ্ববিদ্যালয় গাজীপুরে, এবং আমি প্রথম ব্যক্তি এই বিশ্ববিদ্যালয় যিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আবার অবসরে প্রথম আমি যাচ্ছি। আমার আগে যারা গিয়েছেন তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে প্রথম জয়েন করেন, সেই হিসেবে আমি প্রথম সম্ভবত। তো সেজন্য আমি সবচেয়ে বড় সুভাগ্যবান ব্যক্তি আপনাদের মাঝে যে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জয়েন করেছি, এখান থেকে আপনার মধ্যে এনেছি। আসলে আমার বিশ্ববিদ্যালয়ে আসার পিছনে আমাদের আর প্রধান শিক্ষক জনাব তাহের সাহেবের যথেষ্ট অবদান আছে। উনি আমাকে ধরে নিয়ে আসছেন। আমি চাকরি করতাম সৌদি আরবিতে, তখন বেতন পেতাম তখনকার সময়ে 10,000 টাকা, বাংলাদেশি টাকায়। উনি আমাকে আনলেন, মমতাজ সাহেব দেখে নিলেন, দেখ আমি চাকরি করলাম 1650 টাকা স্কেলে, 10,000 টাকার বেতন ছেড়ে দিয়ে 1650 টাকা বেতনে চাকরি শুরু করল। তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সৌভাগ্যবান, ইসলামী বিশ্ববিদ্যালয় চাকরির সুযোগে যদি না হতো তাহলে আমাকে আপনাকে বা আমাদেরকে কে চিন্তা করবে ওখানে চাকরি করবে। এই বিশ্ববিদ্যালয়ের কারণে আমাদের আজকে পরিচয়। এই বিশ্ববিদ্যালয় আসলে আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি, ডিপার্টমেন্টের নাম হচ্ছে দাওয়া। আমি ব্যক্তিগত জীবনের চেষ্টা করেছি আমার জীবনটাকে ইসলামী দাওয়াতের আলোকে জীবনটাকে চালাবার জন্য। যারা আজকে পর্যন্ত অভিষ্ট আছেন, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব, ট্রেজারার সাহেব, ওনাদের সাথে আমি অনেক কাজ করেছি। এই বিশ্ববিদ্যালয়ে 32 বছরে আমার মনে হয় না যে আমার সাথে শিক্ষক যেন কোনো একজন পিউনের সাথে একটু দূরে কথা হয়েছে। আমি কারোর সাথে এই ধরনের আচরণ করার চেষ্টা করিনি। আমি মনে করছি যে শিক্ষক হিসাবে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্য, মানুষের সাথে ভালো আচরণ করা। আমি 2টা ডিপার্টমেন্টের সভাপতি দায়িত্ব পালন করেছি। কোনো একটা ডিপার্টমেন্টের একজন পিয়ন যখন অফিসার হয়ে গেল, তো তারা বলবেন যে আমাকে একটা চা দাও।
তো স্যার আমি তো অফিসার হয়েছি, আমার কাছে চায়ের কথা বলবেন না। তখন আমি গিয়ে চা বানাইয়া তার সামনে টেবিলে দিয়ে বলতাম, তুমি ওই চাটা খাও। চা বানাইয়া আমি নিজে তার সামনে এক কাপ দিলাম, তুমি এটা খাও। তার মুখ দিয়ে তাকায় আছে। আমি বলি, শোনো, চা বানানো এটা অসম্ভবের কিছু না। চা তুমি বানায় আমি সবাই খেতে পারি। বিদেশে যান, যিনি প্রধান বসে থাকেন, তিনি চা বানায় সবাই সামনে দেন, কোনো ক্লিয়ার নেই সেখানে। আসলে যদি এই ধরনের পরিবেশ যদি আমরা না করতে পারি, আর যদি আমরা মানে ওইভাবে চিন্তা করি, তাহলে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান বড় হয় না। আমি আমার সুদীর্ঘ জীবনের এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় প্রাপ্যমায় আমার কাছে, আমার এই কুষ্টিয়া জীবনের অর্ধেক আমি কাটিয়ে দিয়েছি 32 বছর। জীবনে 65 বছরের 32 কুষ্টিয়া কাটিয়েছি। আমার ছেলেমেয়েরা বাসা বললো তারপরে বাড়ি কুষ্টিয়া, কারণ তাদের বাসা বেকার হয়ে গেছে। তো এই স্মৃতি, এই মানে জমি আসলে ভোলার মতো না। বাংলাদেশে বহু জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। এই জায়গার স্মৃতিটা, এই জমিটা আমার কাছে বড় মধুর লাগে, মনে হয় যেন আমার জীবনটা গিয়েছে। হাবিব সাহেব বলছেন, আপনাদের সবারই অবস্থাটা আনবে। আমরা শিক্ষক, এখন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরকেও বুঝতে পারে জিনিসটা। আমি গত 1 বছরে তুই বুঝতে পারতেছি, সমাজে আমরা অবসরের পরে সমাজে আপনার আমার সাথে চলার মতো কোনো লোক নেই। সাধারণ কোনো লোকের সাথে চলবেন অবসর থাকতো, তাদের কাছে হাঁটতে ভাই কিছু করতে পারিনি, একটা বাড়ি করছি, আর একটা বায়না দিয়েছি, তারপর ওই ছেলেকে এই করেছি, এই ছাড়া কোনো কথা নেই। শুধু মানে তার নিজের ব্যক্তিগত কথা, ভালো কথা মানে মানুষ আপনি পাবেন না, একা হয়ে যাবে। আসলে এই জীবনটা সবারই আসবে, সেই জীবনটার জন্য আপনারা আমরা সবাই প্রস্তুত থাকি। এই বিশ্ববিদ্যালয়ে আমার জীবনে একটা জিনিস সবচেয়ে আমার লোক ছিল, দরকার ছিল, আমি ক্লাসের ব্যাপারে আমি সবচেয়ে সতর্ক ছিলাম। ক্লাস যদি না নিতে পারতাম, মনে হয় দুপুরের খাওয়াটা আমার কাছে বোধহয় কষ্টই মনে হতো। আমি এটাকে একটা মিশন নিয়েছি, ক্লাস এবং শিক্ষক, এই দুটা জিনিস ছিল আমার সবচেয়ে শিক্ষক হিসেবে বড় প্রিয়। আমি আমার জীবনে, আমার এই শিক্ষকতার জীবনে আমি মানে চেষ্টা করেছি। এই বিশ্ববিদ্যালয় থেকে আমি একসাথে কোনোদিন চুরি কখনো নেওয়ার সুযোগ পাইনি। এই বিশ্ববিদ্যালয়কে আমি সময় দিয়েছি, এটা আমার বলা, আমি সুস্থ রাখতে বলে সময় দিয়েছি। আমি আর বেশি কথা বলছি না। আমার জীবনে যদি আপনাদের সাথে চলাফেরার সাথে বৈঠক আদি বিভিন্ন সময় একসাথে কাজ করেছি, যদি আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, তবে আমি আমাদের আজকের প্রধান চেয়ার থেকে আমি অনুরোধ করব, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে তারা মৃত্যুর আগে হাতে লাঠি দিয়ে বলছেন, একটা স্পিন্ডি বা যদি কারো কোনো অভাব থাকে, আমার থাকে, অভিযোগ থাকে, তোমরা আমার মৃত্যুর আগে আমার কাছে হিসাবটা নিয়ে দেবে। আমি সেটাতেই বলবো, আজকে যদি আমার কলিগদের মাঝে আমার কাজের মধ্যে যদি আমার পক্ষ থেকে কোনো অসৎ আচরণ বা কোনো রকম কটুবাক্য পেয়ে থাকেন, নিজ গুণে আপনারা আমাদের ক্ষমা করবেন। কারণ আমরা এখন এমন হতে পারে, হয়তো আমাদের সাথে আর দেখা নাও হতে পারে। আল্লাহ মানে আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা যে বিশ্ববিদ্যালয়ে খ্যাতমত করেছি, আল্লাহ যেন সেই ক্ষমাটা কবুল করেন। যদি ভালো কাজ করে থাকে আমরা সেটা যথা দান করেন, খারাপ কাজ করে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, যারা প্রশাসনে আছেন, যারা আমাদের কলিগ আছেন, আল্লাহ যেন আপনাদেরকে এই বিশ্ববিদ্যালয় সুন্দর একটা বিশ্ববিদ্যালয় করার আপনাদের তৌফিক দান করেন। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল কোরআনের ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, যিনি সিন্ডিকেট মেম্বার ছিলেন, হল প্রভোস্ট ছিলেন, শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন, এমনই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়ার রহমান স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই ঐতিহাসিক মাহফিল نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور সম্মানিত প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর, সম্মানিত ভাইস চ্যান্সেলর, সম্মানিত ট্রেজারার, সম্মানিত সভাপতি শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক, আমার সহকর্মীবৃন্দ যারা বিদায় নিয়েছি, উপস্থিত শিক্ষক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি ঐতিহাসিক অনুষ্ঠান, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিয়ান গরিয়ান ওই উনি যিনি সর্বাধিক, যার হাতে সমস্ত মালিকানা, রাজাধিরাজ যে আল্লাহ, যার হাতে সমস্ত মালিকানা, তিনি মহিয়ান গরিয়ান, যিনি জীবন ও মরণকে সৃষ্টি করেছেন কেন? পরীক্ষা করার জন্য, কে ভালো কাজ করে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন ক্ষণস্থায়ী। আজকের আয়োজন অতুলনীয়, আকর্ষণীয়, ঐতিহাসিক। আমরা আমাদের জীবন মানকে উন্নত করার জন্য, জীবনের বেঁচে থাকার সব কিছু সুন্দর করার জন্য, ভোগ বিলাসের জন্য, জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। দুনিয়াতে বেঁচে থাকার জন্য এগুলো দরকার। কোরআনের ঘোষণা, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার যে ভাগ আছে, অংশ আছে, এটা ভুলে যেও না। অর্থাৎ দুনিয়ার ভোগ বিলাস, এটা মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জবাব দিতে হবে। দুনিয়ার সুখ শান্তি চিরস্থায়ী নয়। দুনিয়ার সুখ অল্প সময়ের, আখিরাতের সুখ দীর্ঘ সময়ের। দুনিয়ার দুঃখ অল্প সময়ের, আখিরাতের দুঃখ দীর্ঘ সময়ের। অতএব দুনিয়ার সুখ দুঃখ যে অবস্থায় হোক, অল্প সময় কেটে যাবে। আখিরাত সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যা কিছু করি না কেন, আখিরাত যেন আমাদের মনের সামনে থাকে। আমরা যেন সেই কাজ করি যে কাজ আখিরাতে কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা বা'দাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান ওই মানুষ যে মৃত্যুর পরে যা কাজে লাগবে সেই কাজ যে করে, ভালো কাজ যে করে, নেক কাজ যে করে, পুণ্যর কাজ যে করে, সেই সবচেয়ে বুদ্ধিমান। আর হতভাগা ওই ব্যক্তি যে মনে যা চায় তাই করে আর আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। সম্মানিত উপস্থিতি, মানুষ ভুল করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, নিয়ম আছে। আল্লাহ ক্ষমা করেন, কেমন ক্ষমা? কাল কিয়ামতের ময়দানে মানুষ যা কিছু করে জবাব দিতে হবে। কাফের, কাট্টা কাফের, সেও অস্বীকার করবে আমি অপরাধ করিনি। আল্লাহ বলবেন, তোমার রেকর্ড তো দেখা যাচ্ছে আমলনামা, না ওরা ভুল লেখা। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেওয়া হবে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, সব কিছু আল্লাহ তাআলার সামনে খুলে দেওয়া হবে। কোনো গোপন থাকবে না, ধরা পড়তে হবে। যত সুখ শান্তি ভোগ বিলাসে থাকি না কেন, আল্লাহর কাছে যে সব ধরা দিতে হবে। উপস্থিতি, আল্লাহ তাআলা ক্ষমা করেন। ক্ষমা কেমন করেন? যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হয়ে থাকে, ওই অঙ্গ প্রত্যঙ্গকে ভুলেই দেন, সে ভুলে যাবে, কখনো মনে করতে পারবে না, কিয়ামতের দিনও পারবে না। আশেপাশে গাছপালা বৃক্ষলতা কীট পতঙ্গ থাকে, যারা সাক্ষী, পাপ কাজের জন্য সাক্ষী, তাদেরকে আল্লাহ তাআলা ভুলেই দেবেন। এমনকি যে জায়গায় অপরাধ গুনাহটা হয়েছে, ওই জমিনকেও ভুলে দেবেন। অতএব কিয়ামতের ময়দানে তার কোনো নিদর্শন থাকবে না, আল্লাহ যদি ক্ষমা করেন। তাই আমরা সবসময় আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাই এবং ভালো কাজ করার চেষ্টা করি। আজকে বিদায় বেলা আমি আপনাদের দোয়ায় কামের ট্রিপল, MA ডবল, MPhil, PhD অনেক ডিগ্রি অর্জন করেছি। সৌদি আরবে ছিলাম, মিনিস্ট্রি অফ ডিফেন্সে চাকরি করতাম 8 বছর। ওখান থেকে এসে তখন বোর্ড বাজারে ছিল ইউনিভার্সিটি, আমি আবেদন করেছিলাম
3টি বিভাগে, আরবি আপনার আল কোরআন এবং তখন তৌহিদ ছিল, দাওয়ার নাম ছিল তৌহিদ, 3টি বিভাগে আবেদন করেছিলাম। তো আল্লাহর মেহরবানিতে একটাতেও ইন্টারভিউ কার্ড পাইনি। ইউনিভার্সিটি যখন আমার ডক্টরেট ডিগ্রি হলো, আমার ছবিটা পত্রিকায় ছাপা হলো, তখন ডক্টর সিরাজুল ইসলাম মরহুম, আল্লাহ তাকে নাজাত দান করুন, উনি পত্রিকায় দেখে অনেককে বললেন, বিশেষ করে প্রফেসর আব্দুল লতিফকে বললেন যে এনাকে খবর দাও তো, আমার দরকার এরকম লোক। শফিকুল্লাহ সাহেব চলে গেছিলেন রাজশাহীতে, আমাকে খবর দিল, আমি আসলাম, দেখা করলাম, যে বলে ঠিক আছে তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলাম, আনুষ্ঠানিকভাবে আমার নিয়োগ হলো সরাসরি সহকারী অধ্যাপক পদে। আমি বললাম যে আমি তো আরবি সাহিত্যের লোক, আমার অনার্স মাস্টার এমফিল পিএইচডি সব আরবি সাহিত্যে, আমাকে আরবি সাহিত্য বিভাগে দেন। তা বললেন না, তুমি এখন এখানে থাকো, পরে সুযোগ মতো যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারবে। আর কোথাও যেতে পারিনি, আমরা আল কোরআনে থাকলাম। আমি আল কোরআনের মানুষ হিসেবে পরিচিত হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, জীবনের প্রথমে বিশ্ববিদ্যালয়ে আসছি পেরে, যেহেতু এর আগে আমি মুহাদ্দিস ছিলাম, সরকারি কলেজের প্রফেসর ছিলাম 3.5 বছর, কারমাইকেল কলেজ, কবি নজরুল কলেজ, তারপরে সৌদি আরবে যে মিনিস্ট্রি অফ ডিফেন্স আরবিক এক্সপার্ট হিসাবে কাজ করেছি। এখানে ইউনিভার্সিটিতে এসে গৌরব বোধ করেছি। ডক্টর তাহের সাহেব, ডক্টর হেজবুল্লাহ সাহেব, তারা এখানে আসেন, অনেক আছেন, আপনারা সবাই জানেন। তখন গোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা ছিল 28, আমাকে নিয়ে 28, মাত্র 28। গোটা বিশ্ববিদ্যালয়ে 3 জন সহকারী অধ্যাপক ছিলেন, আমি, ডক্টর ইয়াহিয়া, ডক্টর মোশাররফ সাহেব আর ডক্টর এ মান্নান, এই 3 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। এনারাই সবচেয়ে সিনিয়র প্রফেসর ইউনিভার্সিটি। উপস্থিতি অনেক দায়িত্ব পালন করেছি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে। আমি হলের প্রভোস্ট ছিলাম, আমি প্রক্টর ছিলাম, আমি ডিন ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, সিন্ডিকেট সদস্য ছিলাম, অনেক দায়িত্ব পালন করেছি আল্লাহর মেহেরবানিতে। ব্যক্তিগত পারিবারিক দায়িত্ব বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজে দৌড়িয়েছি সবসময়। আমি একের সাথে ডিন, আপনার ডিন, চেয়ারম্যান এবং প্রভোস্ট একই সময় দায়িত্ব পালন করেছি, একটা ক্লাস বাদ দেয়নি। কোনো অভিযোগ কেউ করতে পারবে না। ক্লাস এবং পরীক্ষা, ছাত্রদের দায়িত্ব পালনে যত্নবান ছিলাম আমার বিবেক অনুযায়ী। আপ্রাণ চেষ্টা করে যতটুকু জানি শেখাবার জন্য, যতটুকু জানি শেখাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমি এখান থেকে বিদায় নিয়ে গেছি, যেহেতু রুজি আল্লাহ নির্ধারিত, রিজক মাকসুদ, রুজি বন্টনকৃত, রুজি বন্টনকৃত। অতএব রুজি এখানে যতদিন ছিল আমি ছিলাম, দুঃখ করার কিছু নেই। চেষ্টা করেছিলাম, নবায়নের জন্য হয়নি, এটা আমার কিসমত, এটা আমার কিসমত, কোনো দুঃখ নেই। ডাল ভাত খেয়ে চলে যাচ্ছি। জীবনের শেষ ভাগে এসে না মনে পড়ে বিশ্ববিদ্যালয়ের কথা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইয়াহিয়া, আমার এই নাম অনেক মানুষ জানে, বাংলাদেশের সব মানুষ জানে। বাংলাদেশে ডক্টর ইয়াহিয়া একজন, সে ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আমি, আমার বিভাগে শিক্ষক 21 জন, এর মধ্যে 11 জন আমারই ছাত্র। উপস্থিতি, আমরা আজকে এখানে অল্প সময়ের জন্য সকলের কথা বলার সুযোগ। আমি মনে পড়ে আমার এখানে সহকর্মীবৃন্দ যারা আছেন, যাদের সাথে আমি কাজ করেছি, ডক্টর আশরাফ আলী, আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করুন, একসাথে প্রথমে আমরা বহু আইন কানুন তৈরি করেছি। আমরা যা করেছি ওটাই আইন হয়ে গেছে, ওটাই আইন হয়ে গেছে। ডক্টর কামাল, আশরাফ, ডক্টর আশরাফ আলী, আমি, এই 3 জন প্রায় কমিটিতে থাকতাম, ওইগুলো কাজ করতাম, যা করতাম ওটাই আইন, বিভিন্ন ব্যাপারে। উপস্থিতি, আমাদের চলার পথে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথা কাজে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। কথা নেই, কোনো কথা নেই, মাফ করে দেবেন। মাফ চাচ্ছি এবং মাফ করছি, ক্ষমা চাচ্ছি এবং ক্ষমা করছি। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার গর্ব, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার যৌবন কেটে গেছে। আমি ভুল করেছি সবচেয়ে ঢাকাতে বাড়ি করে। কুষ্টিয়ায় ছিলাম দীর্ঘ 19 বছর, কুষ্টিয়াতে বাড়ি করা আমার উচিত ছিল। সত্য কথা বলছি, আমি ভুল করেছি, জীবনে সবচেয়ে বড় ভুল। কুষ্টিয়াতে বাড়ি না করে ঢাকাতে বাড়ি করেছি, মনে পড়ে সব সময়ের জন্য। তবুও রেজাক দৌলত, হায়াত মৌত, কেউ কিছু বলতে পারে না।
গাড়ি বাড়ি মানুষের ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভালো ভালো বাড়ি যারা করেছেন, খবরদার আল্লাহর কথা মেনে চলুন। নামাজের সময় নামাজ পড়তে হবে, নামাজ অবহেলা করা যাবে না, আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহ রসুল বলেছেন, আযান শুনলে মসজিদে চলে যাও, মসজিদে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ মানুষ, চাইলে অনুমতি, আমার কেউ নেই, আমাকে অনুমতি দিন না, আমি মসজিদে যেতে পারি না। আল্লাহ রসুল বলে ঠিক আছে। একটু পরে ডাকায় আনলেন, বললে কি আযান শুনতে পাই, তাহলে তোমাকে মসজিদে যেতে হবে। উপস্থিতি, আল্লাহ রসুল বলেছেন আযান শুনলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাও, নামাজে শরীক হও। আল্লাহর কথা ভুলে যাবেন না, ভালো ভালো বাড়ি করে আল্লাহকে ভুলে যাবেন না, ভোগ বিলাসে থাকবেন না, আল্লাহর কথা মনে করুন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসার প্রফেসর আপনারা যারা আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের অনেক সম্মান দিয়েছে। অতএব এই সম্মান হক আদায় করুন। হক আদায় হলো আল্লাহর কথা মেনে চলুন, রসুলের কথা মেনে চলুন। গোটা পৃথিবী আল্লাহ এবং রসুল এর নূরে নূরান্বিত, গোটা পৃথিবী আল্লাহ এবং রসুল তার রহস্যে ঘেরা। অতএব আল্লাহ এবং রসুলকে মনে রাখতে হবে, ভুলে যাবেন না। সবাইকে জবাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে, যিনি হন না কেন। আমি মাননীয় ভাইস চ্যান্সেলরের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একসাথে কাজ করেছি যখন প্রথম এখানে এসেছি, খুব মনে পড়ে, আনন্দ ঘন পরিবেশে বহু কিছু করেছি। আর এখন আল্লাহ তাআলা ওনাদের সম্মান দিয়েছেন, পুরো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, সবাইকে আল্লাহ সম্মান দিয়েছেন। একসাথে চলাফেরা করেছি, জানা মতে কোনো ভুল করিনি। তবু আপনাদের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যাপক, বর্তমান যিনি সিসিএম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লার ভাইস চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মোশাররফ হোসেন স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, ট্রেজারার মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বিশ্ববিদ্যালয় ফলে ফলে পড়ে কিনা আমাদেরকে আর ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর আর ট্রেজারার কর্ম করতে হয় না। আমাদের লোক আমাদের ভাইস চ্যান্সেলর, আমাদের লোক আমাদের প্রো ভাইস চ্যান্সেলর, আমাদের লোক আমাদের ট্রেজারার। এটা আমাদের গর্ব, আমাদের কাছে খুব আনন্দ লাগে, আমরা খুব সাহস পাই। আজকের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য বর্তমান প্রশাসন এবং শিক্ষকবৃন্দকে, আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ, অনেক সাধুবাদ। আমরা খুব খুশি হয়েছি, আমরা খুব আনন্দিত হয়েছি এখানে আসতে পেরে। সরকারি কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে প্রায় 27 বছর চাকরি করেছি এবং ওখান থেকে বিদায় নিয়েছি 2006 সালে। খুবই ব্যস্ত ছিলাম যৌবনকালটা এখানে। আমি এই বিশ্ববিদ্যালয়ে কোয়ার্টারে 4 তলায় থাকতাম। কমপক্ষে 7 বার, 6 থেকে 7 বার আমি প্রণাম করেছি এভরিডে। আমার কষ্ট হয়নি, খুব দৌড়াতে পারতাম। আর এটা হয় না, আর এটা হয় না। আজ 1-2 বার উঠলে পরেই কষ্ট ভোগ করি।
1990 সালে যখন চাকরিতে ঢুকি তখন এই বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে এখানে আসে, মাস্টার্সে বহু ছাত্র আসে, অনার্সে বহু ছাত্র আসে। আর মাস্টার্সের ছাত্ররা আবার দাবি হলো আমরা একত্রে ক্লাস করবো না, 2 ব্যাচ আলাদা বিষয়ে ক্লাস করতে হবে। শিক্ষক হলাম ডিপার্টমেন্ট 3 জন। খুবই কষ্ট করতে হয়েছে আমাদের সবাইকে। ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের কয়েকজন ছাড়া মিটিংই করতেন না। সন্ধ্যার সময় বসতাম, রাত্র 2টা, সকালবেলা আবার ক্লাসে যেতে হবে। আমি ফজর নামাজ পড়ে আর ঘুমোতে পারতাম না। 9টা পর্যন্ত লেখাপড়া করে হলের দায়িত্ব, প্রভোস্টের দায়িত্ব পালন করে আবার ডিপার্টমেন্টে 3টা 4টা পর্যন্ত চেয়ারম্যান এবং ক্লাস 3-4টা ক্লাস নিতে হতো, উপায় নাই। এই অবস্থায় চলছে। সাথে সাথে আল্লাহ চাইতো যখন নাকি বিশ্ববিদ্যালয় আমাদের ক্যাম্পাসে আসলো তখন কার হাত বাড়িয়ে দিলাম, দুপুরবেলা ঘুমাই না, বলে দিয়েছি 3টা থেকে 5টা আসর পর পর্যন্ত আমার কাছে যারা গবেষণা করে আসতে হবে। এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় আজকে আমাদের কাছে রিপোর্ট আসে, পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য যখন যায় একটা টাক টপিক দিয়ে 1 মাস পরে বলে আসে, 2 মাস পরে বলে আসে। কীভাবে কাজ হবে বাংলাদেশে? এজন্য খুব দুঃখজনক অবস্থা গবেষণা। প্রত্যেক দিন আমার কাছে কাজ আসছে, প্রত্যেক দিন 1-2 দিন পর পরই। তো আল্লাহ চাই 3টা ডক্টর ডিগ্রি আমার নিয়ন্ত্রণে অর্জন করেছে আমার ছাত্ররা, এবং এমফিল করেছে কয়েকজন। ইন্ডিয়া থেকেও বহু পিএইচডি এসেছে আমার কাছে ডক্টরেট। আল্লাহ চাইতে সেগুলো কাজ করে দিয়েছে। আল্লাহর ইচ্ছা এই এত বেশি কাজ করেছি, কষ্ট হয় নাই, আমাদের মধ্যে কেটেছে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমি অনেক উপকৃত হয়েছি। 1966 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমাকে ডাকলেন, মুশারফ সাহেব এখানে জয়েন করেন। তখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হিসাবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। আমি জয়েন করেন। আর সবাই অফিসারদের বলবো উনি আমার মেহমান, ওনাকে ভালো খাওয়ার ব্যবস্থা করবা, হোটেলে নেওয়া। আর বললেন যে আপনার বাড়ি হলো কুমিল্লায়, খুলনা থেকে স্টিমার উঠবেন, কুমিল্লায় গিয়ে বলবেন পরদিন সকালে, খুব ভালো। আর কেন এই কুষ্টিয়ার মধ্যে পড়ে আসেন? আমি দেখলাম কি তখন MBA ছাত্র, মাস্টার ডিগ্রির ছাত্র, এই শিক্ষক না, 3-4 জন শিক্ষক। হাইলে কী অবস্থা হবে ডিপার্টমেন্টে? সবাই গালাগালি করবে, এই লোকটা বেশি বেতন পাওয়ার জন্য আর প্রমোশন পাওয়ার জন্য চলে গেল, আমাদেরকে ফিরে। বললাম স্যার এটা সম্ভব হবে না বোধ হয়, কারণ আমার নতুন নতুন ছাত্র আসছে বহু, তাদেরকে ফিরে আসতে পারবো না স্যার। না দেখেন আমাকে বহু বলতে হয়েছে। আমি আসলাম না। আমার এক চাচা বললো, আমি বললাম চাচা আমি কি যাবো? ন মুশারফ, তোমাকে একটা কথা বলে মুশারফ, চাচা খুব বুদ্ধিমান ছিলেন। রোলিং স্টোন গোয়িং গেইনস নাথিং। আমি বলেছি চাচা কি বলবো? রিয়েলি আমি দেখতে পাচ্ছি আল্লাহ চাইতো আমি এখানে থাকার ফলে আল্লাহ আমাকে অনেক লাভবান করেছে। আল্লাহ আমাকে অনেক লাভবান করেছে। আমার ছেলেমেয়েরা সত্যিকার মানুষ হয়েছে, সম্মানজনক পজিশন গিয়েছে, আল্লাহ এগুলি দিয়েছে। একটা কথা বলে শেষ করছি, আমি জানি না 3 জনের নাম পাঠিয়েছে মিনিস্ট্রিতে। আমার কাছে রেজিস্টার বলে আপনার ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ ভাইস চ্যান্সেলর। আমি কীভাবে? আমি তো জানি না। আমি আগে দরখাস্ত করছিলাম, আমি দরখাস্ত পাঠাচ্ছিলাম, কিন্তু আমি তো চেষ্টা করে নিয়ে গেছি। তো না ইউ হ্যাভ বিন সিলেক্টেড। আমি বললাম যে কীভাবে? আমি ডিউটি সেক্রেটারি টেলিফোন করলাম,
এশিয়ান ইউনিভার্সিটি থেকে। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা নাম আসছে, প্রথম একটা নাম, দ্বিতীয় একটা নাম, তৃতীয় নাম আপনার। ওয়াই প্রেসিডেন্ট ফার্স্ট নাম সেকেন্ড নাম কেটে দিল, আর তৃতীয় নাম আপনারটা অ্যাকসেপ্ট করলো, ওই জন্য আমাকে বলে। আমি বলে যাতে আল্লাহ হুকুম, নিশ্চয়ই আই টু জয়েন দ্যাট। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার কাছে খুব ভালো লাগলো আমাদের এই আয়োজনকে। একটা কথা মনে পড়লো, সেটা হলো লাইলি এবং মজনু, দুইজন খুব পেরেশান। মজনুকে জিজ্ঞাসা করা হলো, মজনু কোন শহরটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? কোন শহর? পৃথিবীর বিভিন্ন জায়গায় তুমি ঘুরেছ, পৃথিবীর বিভিন্ন দেশ মজনুর জন্য লাইলির জন্য ঘোরাফেরা করেছ তুমি। মজনু বলছে, the place in which my beloved lives is the metropolis. আজকে ভাইস চ্যান্সেলর মহোদয়ের আগমন, পুরো ভাইস চ্যান্সেলর আগমন, ট্রেজারার আগমন, এই শুধু মন্দিরের আগমন এই অনুষ্ঠানটাকে একটা মেট্রোপলিসে পরিণত করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, যিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার পর জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে নর্দার্ন ইউনিভার্সিটির ঢাকা ক্যাম্পাসে দায়িত্ব পালন করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর খন্দকার মোহাম্মদ সাফায়াত হোসেন স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি এই বিশ্ববিদ্যালয়ে একটা হিসাবে মাত্র আমার মনে পড়ল, আর 2 মাস হলে 25 বছর হবে। 25 বছর আগে এরকম একটা দিনে আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করি এবং এখান থেকে চলে যাই 12.5 বছর আগে। তো আমার এই বিশ্ববিদ্যালয়ের স্মৃতি যদি বলতে শুরু করি একদিনেও শেষ হবে না। এই বিশ্ববিদ্যালয়ে আমার আশাটা আকস্মিক ছিল। আমার কথা ছিল 71 সালের ফেব্রুয়ারি মাসে সব ফাইনাল হয়ে গেছিল। মার্চ মাসের মিডিলে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যোগদান করতাম। 71 সালের মার্চ থেকে আমরা জানি বাংলাদেশের ইতিহাস। আমার তখন মনে হলো যে আমি আমার যে শহরে আছি এই শহরেই আমি সারা জীবন কাটিয়ে দেওয়ার একটা সুযোগও পেলাম। আবার সংক্ষেপে বলি, শেষ হবে না, কারণ এরকম একটা অনুষ্ঠানে কথা বলা শেষ করা যায় না। আজকে এই অনুষ্ঠানটা আমার কাছে যে কত গুরুত্বপূর্ণ, এখানে যে 3 জন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বসে আছেন, তারা আমার অনুস্মৃতির ছোট ভাইয়ের। আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন চিন্তা করতাম আমরা আমাদের টিচারদেরকে পাচ্ছি না আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হওয়ার জন্য, অর্থাৎ ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এইসব হওয়ার জন্য আমাদের মধ্যে থেকে নেই, বাইরের থেকে আসছে। আমরা একটু খুব চিন্তা করতাম যে আমরা কবে পাব। আমি এখানে যতদিন ছিলাম 5 জন ভাইস চ্যান্সেলরের অধীনে আমরা চাকরি করতে পেরেছিলাম। আমি সেই 5 জনের দক্ষতা সম্পর্কে বা তাদের যে কাজ সে সম্পর্কে আমি কিছু বলছি না, কিন্তু আমরা সেই সময় সব সময় মনে করতাম কখন আমরা আমাদের টিচারদের ভাইস চ্যান্সেলর হিসাবে পাবো। সেই দিন মনে হয় এই বিশ্ববিদ্যালয়ে আরও অনেক উন্নতি হবে, এই বিশ্ববিদ্যালয়ে আরও অনেক অনেক অগ্রগতি হবে।
আজকে আমি দেখছি আমরা এই বিশ্ববিদ্যালয়ের টিচারদের আমাদের পিসি প্রভিসি ট্রেজারারের পদে পদে বৃদ্ধি করতে দেখছি। এটা এই বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব, আমার জন্য গর্ব। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যখন কাগজে দেখলাম এনাদের নাম যোগদানের বিষয়। তখন আমি আমার পরিচিত ইসলামিক ইউনিভার্সিটির সমস্ত সহকর্মীদের পরিচিত সবাইকে টেলিফোন করলাম যে আজকে একটা অত্যন্ত আনন্দের দিন, গর্বের দিন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের। আমি একটু আবেগতাড়িত হয়ে আছি, কারণ আমার এত এত স্মৃতি আছে। স্মৃতি থাকার কারণ আছে, কারণ আমরা যারা সাধারণত বিশ্ববিদ্যালয়ে চাকরি করি এবং সিনিয়র হই, তাদের অনেক একাডেমিক দায়িত্ব পালন করতে হয়। টিচিং ছাড়াও অনেক একাডেমিক দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আমার সৌভাগ্য, আমি একাডেমিক দায়িত্ব পালন করার পরেও কিছু নন একাডেমিক বাইরে দায়িত্ব পালন করেছি এবং সেই দায়িত্ব পালন করেছি। এটা আমি বলবো দায়িত্ব পালন করার সৌভাগ্য হয়েছে আমার, কারণ সেই দায়িত্ব থেকে আমি যা শিখেছি সেইটাই আমার অর্জন। তারপরে আর বিশেষ কিছু অর্জন নেই। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর অফ অ্যাকাউন্টস, হঠাৎ আমি জানতাম না। 1.5 বছরের উপর ওই পদে আমাকে থাকতে হয়েছে। আমি একটা শর্ত দিয়েছিলাম শুধু, যে যদি আমাকে এটা করা হয় তাহলে আমার একটা ক্লাসও কমানো যাবে না। আমি ক্লাস নিয়ে লাঞ্চের পরে এসে অফিসে বলবো। তখন ভিসি মহোদয়, তখনকার ট্রেজারার মহোদয় বললেন যে তাই হবে, এবং অফিসার বৃন্দকে বললেন যে তোমাদের 5টার পরেও থাকতে হবে রাত্রে, কারণ উনি 2-3টের আগে আসবে না। এবং সেজন্য তারা দাবি করলো যে আমাদের এক্সট্রা পয়সা নাস্তা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে রাজি, কারণ বিশ্ববিদ্যালয় তো চালিয়ে নিতে হবে। এই দায়িত্ব করতে আমি সেই সময় ভাবতাম যে আমি খুব প্রেশারে আছি। এখন মনে হয় এটা আমার সৌভাগ্য। মহান আল্লাহ পাক হয়তো আমার জন্য আর কিছু দেখেছিলেন, যেটা আমি সংক্ষেপে বলি যে পরে যখন আমি ট্রেজারার হয়ে যাই, আমি কোথাও বলিনি আমার ট্রেজারার হওয়ার ইচ্ছা আছে বা আমার ট্রেজারার হওয়ার জন্য আমি কোনো জায়গায় কোনো আবেদন করিনি, একটা লোককেও আমি জানাইনি। এটাও একটা আকর্ষণ। আমার বাসায় বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে আমাকে অনেক অনুরোধ করে আমার সিভি নিয়ে গেছেন এবং তিনি বলছেন আপনি সিভি দিলেন না কেন, কারণ আপনি তো হইতে চান না, তো দিতে অসুবিধা থেকে আপনি সময় জয়েন করবেন না, কিন্তু আমাকে একটু আমার দায়িত্বটুকু যদি আমি না নিতে পারি আপনার সিভি, তাহলে আমি একটু অসুবিধায় পড়বো, আমাকে একটু সুবিধা করে দেন। উনি ছিলেন আমার হলমেট ব্যাচমেট। আমি যখন ওনাকে ওনার সুবিধার জন্য আমার সিভিটা দিয়েছিলাম, আমি আর খোঁজ রাখি না। হঠাৎ করে উনি আমাকে ফোন করেছেন যে আপনি কোনো চিঠি পেয়েছেন, আপনি কোনো খবর রাখেন। আমি বললাম যে না, তো কী ব্যাপার। তো আমাকে সেক্রেটারিয়েট থেকে, মিনিস্ট্রি থেকে অবহিত করছে যে আপনি কাজ সিভি দিয়ে গেছেন, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছি 7 দিন আগে, এলো কোনো খবর দেয় না কেন, কি উনি কে, কোথায়? তখন উনি আমাকে ফোন করলেন আপনি রেডি হন, আপনাকে জয়েন করতে নিয়ে যাবেন মিনিস্ট্রিতে। ঠিক আছে, মিনিস্ট্রিতে গেলাম, সবাই দেখছে আমার যে কী 7 দিন একটু জানে না, কি আবার চালাইতে পারবে কি না। তারপরে আমি জয়েন করলাম সেখানে। অত্যন্ত আনন্দের বিষয়। আমি কাউকে জিজ্ঞাসা করিনি যে আমার দায়িত্বটাকে কীভাবে এই দায়িত্ব পালন করতে হবে। জিজ্ঞাসা না করার কারণটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়। ইসলামিক বিশ্ববিদ্যালয় আমাকে সেই অভিজ্ঞতা দিয়ে দিয়েছে। ওই 1.5 বছর ডাইরেক্টর অফ অ্যাকাউন্ট বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়। আমি যদি আমার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা, কোনো খবর পড়ি বা শুনি, তাহলে মনে হয় যেন আমিই যেন এটা করছি, এটা যেন আমারই খবর। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে আমি এত একাত্ম হয়ে গেছি।
আমার বক্তব্য মনে হয় বেশি লম্বা করা উচিত হবে না, আর সংক্ষিপ্ত করার একটা পার্মানেন্ট নির্দেশ এখানে লাগানো হচ্ছে। আর আমি যে অবস্থা দেখছি বারবার নাস্তা দেওয়া হচ্ছে, আরও দেরি করলে মনে হয় লাঞ্চও দেওয়া হবে টেবিলে। তো সেই থেকে আমার মনে হয় আমার বক্তব্য ছোট করা উচিত। আমার স্মৃতি যদি একবার শুরু করি তাহলে শেষ হবে না। আমি এটা নিজেই সব বন্ধ করে দিয়ে একটা ঘটনা বলবো। আমি এই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা কোর্স পড়াতাম। কয়েকটা কোর্সের মধ্যে একটা ছিল রিসার্চ মেথোডোলজি, এটা আমার প্রিয় সাবজেক্ট। তারপরে এখনো আমি যেখানে পড়াই সেখানে এই কোর্সটা পড়াতে হয়। আমি একটা ঘটনা বলি। আমি একদিন হঠাৎ করে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম, ধরো তোমাদের যদি কোনো এক শেষ রাতে এসে কোনো দেবদূত বলেন যে তুমি তোমার যে জ্ঞান দানা যেটু কাছে খুব ঠিক আছে, এর উপরে ভিত্তি করে বলো যে তুমি কোন দেশের সিটিজেন হতে চাও, তোমাকে সেই দেশে আমি নিয়ে সিটিজেন করে দেওয়ার ক্ষমতা রাখি। তোমরা এবার বলো যে তোমরা কোন দেশের সিটিজেন হতে চাও এবং বড় হয়ে কি হতে চাও, যা হতে চাও তোমরা বলো, আমি তাই করে দেব। ছাত্রছাত্রীদের মধ্যে একটু চিন্তা, স্যার বলবো হ্যাঁ বলো। কেউ বলছে, আমি একটু শর্টে বলি আপনারা বুঝে ফেলবেন, কেউ বলছে স্যার আমি আমেরিকার সিটিজেন হতে চাই এবং ওখানে থাকতে চাই, ওখানে একটা বড় চাকরি পেলে আমার আর কিছু লাগবে না। কেউ বলছে, অনেকে অনেক রকম বলছে। কেউ বলছে স্যার আমি মক্কা শরীফে জন্ম নিতে চাই। কেউ বলছে স্যার আমি আবুধাবিতে জন্ম নিতে চাই। সবাই কানাডা, অস্ট্রেলিয়া, আবুধাবি, মক্কা শরীফের সংখ্যা একটু বেশি, তারা আরও মনে হচ্ছে ধার্মিক। আমি সবার কথা শুনলাম। একটা ছেলে বলছে যে স্যার আমি বাংলাদেশে আবার জন্ম নিতে চাই। আমি তার দিকে একটু তাকালাম, যে ছেলে কি করে এটা বলছে, কেন বলছে? কেউ বলছে না বাংলাদেশে জন্ম নিতে চাই, সবাই সুবিধা পেয়েছে এবং সবথেকে মনের মধ্যে যেটা ভালো তারা কল্পনা করে, স্বপ্ন দেখে, সেই সব কথা বলছে। এই ছেলেটা বলছে আমি বাংলাদেশে জন্ম নিতে চাই। এই ছেলেটা আমার চোখ খুলে দিল। আমার যে অন্তরের যে আশাটা, সেই আশাটাকে আমি একটু অনুভব করলাম। এর মধ্যে একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করে, স্যার আপনার যদি অবস্থা হতো আপনি কি করতেন? আমি দেখলাম কঠিন প্রশ্ন আমাকে করে ফেলেছে। আরে এত এত কথা বলছি। আমি ওই ছেলেটার কথাতে আমি একটা ধাক্কা খেয়েছি এবং পরে দেখলাম আমার সাবকনশিয়াস মাইন্ডে যে কথাগুলো সেটা পরপর উঠে আসছে। আমি বললাম এখানে একজন বলেছে, আমি তার সাথে একমত, আমি এই বাংলাদেশেই জন্ম নিতে চাই। শুধু তাই না, আমি যে জায়গায় জন্ম নিয়েছি সেই গ্রামেই জন্ম নিতে চাই, সেই মাতা পিতার কাছেই জন্ম নিতে চাই এবং যে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি আমাকে স্থায়ী দেওয়া এবং আমি যেখানে চাকরি করে আসছি আমি যেন সেখানে আবার যেতে পারি। ছেলেপেলে তখন সব নড়ে চড়ে বসে, স্যার আমাদেরও তাই মনে হয়। অবশ্যই মাতৃভূমি, মাতৃভাষা আর মা পাঠানো দেয় না। সে যতই জাত এতে না থাকবে তার অস্তিত্বের কিছু দক্ষতা অর্জন করার বা সফলতা অর্জন করার অসুবিধা হতে পারে। এবং আমি অন্তর থেকে বলছি যে আমি যে সমস্ত কলিগদের পেয়েছি, আমি যেন সেই সময় আমার সেই কলিগরা যেন থাকে, সেই ছাত্রছাত্রীরা যেন থাকে। আমি শিক্ষকতা পছন্দ করি। আমি শিক্ষকতা পছন্দ করলেও আমি কখনো শিক্ষক হইনি। আমি ছাত্র ছিলাম, ছাত্র আছি। আমি দুটো পাবলিক ইউনিভার্সিটির ফুল টাইমার হিসাবে কাজ করেছি, 5টা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে সাময়িক ক্লাস নিয়েছি।
এবং আমার সবচেয়ে যে অর্জন, অভিজ্ঞতা যে অর্জন, আমার জানার যে অর্জন, সেটা আমার ইসলামিক ইউনিভার্সিটির থেকেই সবচাইতে অর্জনের বেশিরভাগ আমি এই ইউনিভার্সিটি থেকে অর্জন করেছি। আমি এখনো মনে করছি না যে আমি এখানে নেই। কালকে আমি রাতে এসে ডরমিটরিতে সবার সাথে কথা বলি, আমার মনে হচ্ছে না আমি এখনো আছি। তারা আমাকে এরকমভাবে গ্রহণ করছে যেন আমি কোনো দিন অনেক আগে ছিলাম, এখন আবার বেড়াতে আসছি, সেরকমভাবে নয়। মনে হচ্ছে যেন আমি কন্টিনিউয়াস, আমি চালিয়ে যাচ্ছি, আমি এখন এখানে আছি এবং আমি তাই মনের থেকেই অনুভব করি। আমার এখন স্মৃতিতে আসছিল, এই ব্যাসে আমি বক্তৃতা করেছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন প্রোগ্রামে, অনেক ছেলে মেয়েরা ছিল। আর আজকে তারপরে আসছি, আমি এই ঘরটারও দায়িত্বে ছিলাম, ডাইরেক্টর। আমি যখন এই ক্যাম্পাসে ছিলাম না, আমার উপরে কী কী ইস্যু হয়েছে। I was appointed as director of TSC. আমি এসে বললাম এটা তো আমি জানি না কী করতে হবে। সবাই বলতো জানা লাগবে না, হয়ে যাবে। আমার আর একটা সুবিধা আছে, আমি ট্রেজারার থাকাকালীন, এটা পয়সা করির ব্যাপার, আমার সহকর্মীদের আর এখানে চাকরিজীবীদের সাথে আমার মেলামেশা, তাদের সাথে জানার সময় অনেক সুবিধা হয়েছে, অনেক আমার সঙ্গে আন্তরিকতা অনেক বেড়ে গেছে। এবং আমি যে চাকরি যেখানে করেছি জীবনে, আমি এত সৌভাগ্যবান। আমি কোনো জায়গায় চাকরি চাইনি, চাকরি আমার কাছে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আমি আসার আগে এখানকার সেই সময়কার ভাইস চ্যান্সেলর কোনো একটা প্রোগ্রামে খুলতে গেছিলেন উইথ ফ্যামিলি। আমি কেন জানি না, উনি খবর টবর নিয়ে আমার বাসায় আসছিলেন, ওনার স্ত্রী সহ। তখন আমি এখানে আসিনি, ওনার সাথে কথা হচ্ছিল, আমাকে বলছিলেন যদি অ্যাপয়েন্টমেন্ট পান না করবেন না, আপনি যাবেন। ওই সময় আমি আরও দুটো বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব আসছিল আমার কাছে, রাজশাহী এবং খুলনা। টেলিফোন আসছে আমার স্ত্রীর কাছে। আমি আমার বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে যাব, নট ইন খুলনা ইউনিভার্সিটি, আমার হোম টাউনে, যেখানে আমার পরিবার থাকে, আমি সেখানে থাকতে চাই। আমার বড় ভাই জিজ্ঞেস করলেন, কেন তুমি ইসলামিক ইউনিভার্সিটি পছন্দ করছো? আমি ওনাকে বললাম, উনি বললেন রাইট, ঠিকই আছে, তোমার সিদ্ধান্ত। এবং ওই সিদ্ধান্তের পরে আমি যা যা পেয়েছি সব আমার ভাগ্য, সৌভাগ্য। আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ শুকরিয়া। আমি যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়ে গেছি। পেয়েছি যেটা, সেইটা সবারই কাম্য, সেইটা আমি অপরন্তভাবে পেয়েছি, অনিষেধভাবে পেয়েছি। সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, সবার ভালোবাসা, কলিগদের ভালোবাসা, বন্ধু বান্ধবদের ভালোবাসা, সহকর্মীদের ভালোবাসা। এতে কোনো তুলনা হয় না। এবং কেন তুলনা হয় না, এর একটা ঘটনা। আমি এক ক্লাসে একবার জিজ্ঞাসা করছিলাম, আমি রিসার্চ পড়াই, যাতে ওদের চিন্তা করতে সুবিধা হয়, এই জন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করে ওদের চিন্তা করতে লাগি। আমি একবার বললাম যে তোমাকে এরকম অপশান দেওয়া হচ্ছে, তোমার অনেক টাকা পয়সা, ধন সম্পদ থাকবে, কিন্তু বেশি লোক তোমাকে ভালোবাসবে না। আর একটা অপশান, তোমাকে সবাই ভালোবাসবে, কিন্তু তোমার খুব অভাব থাকবে। কোন অপশানে যাবে? বহু ছেলে বলছে আমরা টাকা পয়সা, ধন দৌলত পাইলে স্যার এমনি সবাই ভালোবাসবে, অতএব এই অপশানটাই ভালো। কিন্তু দু একজন বলছে যে স্যার ভালোবাসাটাই দরকার। আসলেও পরে যখন আরও আমরা আলোচনা করলাম, সবাই বলছেন স্যার এটাই অপশান হওয়া উচিত। টাকা পয়সারও তো দরকার নেই, দরকার ভালোবাসা। সবার ভালোবাসা পাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আমি যা চিন্তা করে দেখেন, আপনাকে কেউ ভালোবাসে না, আপনার সবই আছে, ভালো লাগে, কিন্তু আপনাকে সবাই ভালোবাসে, কিন্তু সেরকম কোনো সম্পদের অধিকারী না, এটাও ভালো।
এখানে যারা আমার এখানে প্রাক্তন আমার সাথে এখানে বসে আছেন স্টেজে সবার সাথে, হ্যাঁ ঠিক আছে, আমি এখনই শেষ করবো। হ্যাঁ, আমাদের দুইটার যে গাড়িটা আছে সেটা আড়াইটায় ছেড়ে যাবে, সুতরাং আপনাদের সবাইকে ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য বিনীত অনুরোধ করছি। ছাত্রদের জন্য আড়াইটায় গাড়ি আছে। থ্যাংক ইউ। আমি শিক্ষকরা একবার মাইক পেলে অমাইক হয়ে যায়, তাদের আর টাইমে জ্ঞান থাকে না। তো এরকম যাতে না ঘটে এই জন্য আমি কোনো জায়গায় বলতে গেলে বলি তোমরা সিরিজ দেওয়ার আগে আমার বলবো স্যার আরও বলেন, তাহলে আমি বুঝে দেবো। আর যদি যদি বলেন যে স্যার সংক্ষেপ করেন তাহলে আমার অবস্থা শেষ, তাহলে আমার ওখানে দাঁড়ানোই উচিত হবে। তো এখানে একটু ভদ্র করে লেখা আছে এবং আমি তো বুঝতে পারছি, কিন্তু মন মানে না। এমন একটা অনুষ্ঠান আপনারা করেছেন যেখানে কথা শেষ করে দেয় না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনিশেষ শুভেচ্ছা জানিয়ে, আর বিশেষ করে আমার তরুণ সহকর্মী যারা ছিলেন আজকে তাদেরকে দেখে বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের পর্যায়ে তারা যে এখানে তাদের দায়িত্ব পালন করছেন, আমি তাদের জন্য আমার অনিশেষ শুভেচ্ছা দোয়া প্রার্থনা থাকে সবাই যেন সাকসেসফুল হতে পারে এবং এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি হতে পারে। আমি সেটাই বলছি, আমার এই বিশ্ববিদ্যালয় এটা আমার বিশ্ববিদ্যালয়, আমার নামের সাথে অস্তিত্বের সাথে এটা যুক্ত হয়ে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর এই সমিতি যে একটি পথ দেখিয়ে গেল, আমার জানা মতো এরকম আমি আগে দেখিনি, তবে ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে করা হয়। এখানে আজকে শুরু হয়ে গেল, এইরকম আরও ভালো ভালো উদ্যোগ নিতে হবে। বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়, 1 নম্বর বিশ্ববিদ্যালয় হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, দেখা হবে, সবাইকে অনেক 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 শুভেচ্ছা অর্জন করতে। এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে আমি গর্ববোধ করছি, আরও গর্ববোধ করছি আমার অনুস্মৃতি ছোট ভাইদের এরকম পোস্টে তারা যে দায়িত্ব পালন করছেন তারা যেন সফল হন, এটা আমি মহান আল্লাহ পাকের কাছে অনেক প্রার্থনা করছি। এবং আমার সহকর্মীরা যারা এখানে বসে আছেন সবাই যেন তাদের বাকি জীবন শান্তিতে কাটাতে পারেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।